হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে এনআইএস ডিএলএড। জানেন যে আগের যে নোটিফিকেশান ছিল সেখানে সকলকে ডাকা হয়নি বা অনেকে ডাক পেলেও তারা অংশগ্রহণ করতে পারেনি, অনেক বিধি নিয়ম সেখানে থাকার কারণে। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে এনআইএস ডিএলএডটা অনেকে কেস করেছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে যাদের ডাকলো গতকালকে, সেই রিলেটেড আমি একটা ভিডিও করব। তো ভিডিওর মধ্যে আমি যেটা বলবো যে যারা আগের ডাকে সাড়া ডাক পায়নি তাদের অংশগ্রহণের জন্য এই নোটিশটা। প্রথম কথা, কারা ডাক পেলো, এখানে কোন কেসের পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে বলবো, মোট কতজন ডাক পেলো সেটা বলবো, কবে থেকে কবে ভেরিফিকেশান হবে সেটা বলবো, আর কি কি লাগবে ভেরিফিকেশানের জন্য সেটা, যারা এই কেসে যুক্ত নেই বা যারা ডাক এখনও পেলো না তারা কি করবে, এই রিলেটেড বিষয় উপরে আমি আজকে ছোট করে ভিডিওটা করব। যারা ইন্টারেস্ট আছেন তারা ভিডিওটা দেখতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে বলবো যে এনআইএস ডিএলএড এর আগের অলরেডি ডাক পেয়েছিল, ভেরিফিকেশান হয়েছিল, তো সেখানে যারা ডাক পায়নি তারাই কেস করেছিল হাইকোর্টে এবং তারা সেই হাইকোর্টে কেসের পরিপ্রেক্ষিতে গত মাসে একটা অর্ডার হয়, যেটা হচ্ছে 13 তারিখ, 17 তারিখ আর 24 তারিখে অর্ডার হয়, যেটা মামলা হচ্ছে WPA 6696 অফ 2024 পম্পা দত্ত ধর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই মামলার যে রায় দিয়েছিল সেই রায়ের সেখানে যারা পিটিশনার ছিল তাদেরকেই এই নোটিফিকেশান অনুসারে ডাকা হয়েছে। এখানে টোটাল পিটিশনার ছিল 2124 জন, যারা এনআইএস থেকে ডিএলএড করেছে 18 মার্চের ডিএলএড। তো সেই তাদেরকেই এখানে মোট ডাকা হয়েছে। পরীক্ষা যেটা ভেরিফিকেশান যেটা হবে সেটা হচ্ছে আগামী 22 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত ভেরিফিকেশান চলবে। ভেরিফিকেশান হচ্ছে কি কি লাগবে আমি ওভারঅল একটা বলে দিচ্ছি, আর আমার ডেসক্রিপশান বক্সে বা আমার নিচেই টেলিগ্রাম গ্রুপের আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়ে আপনারা লিস্টটা দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা, কারণ এই 2144 জনের নাম তো বলা সম্ভব নয় বা এখানে মেনশন করা যায় না। তো কবে কোন ডেটে কার পড়েছে তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। 21 থেকে 31-এর মধ্যে রবিবার বাদে প্রত্যেক দিন ভেরিফিকেশান হবে। প্রাথমিক বোর্ড যে আছে করুণাময়ীতে, সেখানেই প্রাথমিক বোর্ডের অফিসেই ভেরিফিকেশান হবে এবং ডেট অনুসারে আলাদা আলাদা করা আছে, টাইমিং আলাদা আছে, সেটা নিজেরা দেখে নেবেন। বা যদি না পেয়ে থাকেন আমার এখানে টেলিগ্রামে নোটিশটা হয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে একটু যুক্ত হয়ে যান, আমার নিচেই আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে আমি পুরো পিডিএফটা দিয়ে রাখছি। তো আপনারা সেখান থেকে নিজেদের নাম আছে কিনা বা কবে আছে সেটা দেখে নিতে পারেন। তো ডকুমেন্টস যেটা লাগবে সেখানে আমি মোটামুটি ওভারঅল একটা বলছি, অল মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড, এগুলো রিলেটেড আপনার যা যা সার্টিফিকেট আছে সেগুলো সব নিয়ে যেতে হবে, অরিজিনাল সাথে নেবেন এবং পারলে 2-3 কপি জেরক্স করে নেবেন, যা যা ডকুমেন্টস আমি বলছি, ঠিক আছে? কারণ শুধু আপনার ওখানে ভেরিফিকেশানের পরে ওরা জমা নিতে পারে, এখানে অরিজিনালের কথা বলা হয়েছে, তো ডুপ্লিকেটও আপনারা নিয়ে যাবেন, 2-3 কপি এক্সট্রা নিয়ে যাবেন, না বললেও নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যেতে হবে। এছাড়া ডেট অফ বার্থের প্রুফ নিতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো কিছু আপনার বার্থ সার্টিফিকেট যেটা থাকবে সেটা আপনি নিয়ে যেতে পারেন। টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ইন সার্ভিস প্রুফ, আপনি যে ইন সার্ভিস ছিলেন সেটা হচ্ছে 10/8/2017 পর্যন্ত, এটা 17 সালে যখন এই নোটিফিকেশান বেরিয়েছিল সেই সময়ে, কারণ 17 থেকে 19-এ এনআইএস ডিএলএড থেকে ট্রেনিং হয়েছিল, তাহলে ওই আগে তারপরে কিন্তু হলে হবে না। 10/8/2017 আগে মিনিমাম 6 মাস আপনি যে সার্ভিস করেছেন সেটা প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। এবার প্রুফ হিসেবে কী কী নিয়ে যাবেন? প্রথম কথা, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই কপি, আপনি যে স্যালারি পেতেন স্যালারি স্টেটমেন্ট, পিএফ স্টেটমেন্ট, আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে রিকগনাইজ আছে কি না সেই রাজ্যে, যে রাজ্যে আপনি চাকরি করেছেন, তো এই সব রিলেটেড বিষয়গুলো আপনাকে সব নিয়ে যেতে হবে, ঠিক আছে? এছাড়া আরও আপনার সার্ভিস রিলেটেড যা যা ডকুমেন্টস আছে আপনি সেগুলো সাথে নিয়ে যাবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে আমি এত বছর এখানে চাকরি করেছি, তো সেই স্কুলটা আদৌ আছে কি না রিকগনাইজের মধ্যে, সেটাও নিয়ে যেতে হবে। ওকে, তো এটা কিন্তু সরকারি বেসরকারি সবই এখানে কিন্তু মেনশন কিছু করেনি, কিন্তু যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো জোগাড় করা বেসরকারিতে যারা চাকরি করে তাদের একটু কঠিন, আমি সেটা পরে আলোচনা করছি, ডকুমেন্টসগুলো আগে বলে দিই। তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন স্লিপ, যেটা আপনার ওই 2022-এর যে রিক্রুটমেন্ট আপনি অ্যাপ্লাই করেছেন তারাই কিন্তু যেতে পারবেন। কেউ যদি 22-এর রিক্রুটমেন্ট অ্যাপ্লাই না করেন তাহলে আপনি পারবেন না এই কেস করেও যেতে, কারণ আপনাকে ওই
চাকরিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে থাকতে হবে। তো সেই স্লিপটাও কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া যেটা আছে পিটিশনার কপি, আপনি যে এই কেসে পিটিশনার আছেন তার কপি একটা নিয়ে যেতে হবে। আপনার আধার বা ভোটার কার্ডের অরিজিনাল নিয়ে যেতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা নিয়ে যেতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, আপনি যে স্যালারি পেতেন বা ওখানে যে আপনি করেছেন সেগুলোই আপনার নিয়ে যেতে হবে। মোটামুটি ওভারঅল আমি যেগুলো বললাম এইগুলোরই আপনাকে সব কপি নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনার পুঙ্খানুপুঙ্খ দেখতে চান, যেমন এখানে আইটি ফাইল, এটা লাগবে না আপনাদের ম্যাক্সিমাম, কারো যদি লাগে কেউ আইটি ফাইল তাহলে তার সেই কপিটা নিয়ে যেতে হবে। এরকম এক্সট্রা কিছু আছে সেগুলো আমি ইগনোর করেছি, ঠিক আছে। তো যাই হোক, এইগুলোই মোটামুটি ওভারঅল আমি যে ডকুমেন্টস বললাম আপনারা নোট করে রাখতে পারেন। অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যাবেন। এবার আমি যেটা বলবো যে এই কপিগুলো মানে যা চেয়েছে সেগুলো কিন্তু সবার পক্ষে জোগাড় করা খুব কঠিন, কারণ আমরা অনেকেই দেখেছি যে একটা যে কোনো জায়গা থেকে মানে রিকগনাইজ মানে নয়, মানে আমাদের যে কোনো স্টেটের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রচুর ব্যাঙের ছাতার মতন খুলে স্কুল হয়েছে, এবং সেই সময় তো আরও বেশি ছিল। তো সেখান থেকে ফলস অনেকেই কিন্তু এনআরএস ডিএলএড কোর্সটা করেছিল, মানে সেখানকার জাস্ট নাম দিয়ে, আর তখন কিন্তু এনআরএস ডিএলএড এগুলো ভেরিফিকেশন করেনি, যদি এগুলো সঠিক নয় বা উচিত নয়, কারণ যখন সে ওই কোর্সটা করছে তখনই তার ভেরিফিকেশন করা উচিত যে প্রতিষ্ঠান থেকে আসছে তার এটা সঠিক কিনা বা ঠিক কিনা। এখন যখন চাকরি দিতে হচ্ছে বা চাকরির সময় গিয়ে একে তখন নিংরানি করছে, এটা সঠিক নয়, কারণ সে তো একটা আশা নিয়ে সেটা হয়েছে করেছে, তাহলে তখন অপশানটা দেওয়া হলো কেন, তাকে করতে দেওয়া হলো কেন, এটা মানে একদমই খারাপ জিনিস। এবং আমার অনুমান এখানে বহু ক্যান্ডিডেট কিন্তু এই ভেরিফিকেশানে ফেল হবে। তার কারণ এই বললাম যে তখন এনআরএস ডিএলএড অনেকেই করেছে, বিভিন্ন জায়গা থেকে ব্যাঙের ছাতার মতন গুজিয়েছিল, সেখান থেকে করে নিল, তো তারা কিন্তু এখানে আটকে যাবে কনফার্ম। কারণ রিকগনাইজ যদি আপনি কোনো স্টেটের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে না থাকে সেই প্রতিষ্ঠান, তাহলে সেই প্রতিষ্ঠানের নাম ধরে আপনি সেখানে সার্ভিস করতেন, তার পরিপ্রেক্ষিতে এনআরএস ডিএলএড করলে আপনার এনআরএস ডিএলএডটা ভ্যালিড হবে না এই নোটিফিকেশান অনুসারে। এবং এটা সঠিক, প্রসেসটা সঠিক, কিন্তু এনআরএস ডিএলএড কেন করতে দিল আমার এইটা কোশ্চেন, ঠিক আছে। যাই হোক, এখন কিছু করণীয় নেই। এখন আপনারা যাদের আছে বা যারা সঠিক তথ্য আছে তারা নিয়ে যাবেন, যাদের নেই তারা কি করবেন, উকিলবাবুর সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবেন, কিন্তু এগুলো না নিয়ে গেলে ক্যান্সেল হওয়ার চান্স প্রবল, ঠিক আছে। মানে যাবেন ভেরিফিকেশানে, কিন্তু ভেরিফিকেশান আপনার অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করবে। তারপরে হচ্ছে যারা এই কেসে যুক্ত নেই তারা কি করবে, মানে এই কেসে বলতে অ্যাকচুয়ালি এটা পিটিশনার ভিত্তিক রায় বা পিটিশনার ভিত্তিক অর্ডার হয়েছে, ওই কেসের যারা যুক্ত ছিল একমাত্র তাদেরই কিন্তু ভেরিফিকেশনে ডাকা হয়েছে, তার বাইরে কিন্তু কাউকে ডাকা হয়নি। তো যারা যদি এখনও কেউ পড়ে থাকেন, আমার জানা নেই তথ্যটা, যদি কেউ পড়ে থাকেন তাদেরকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কেসের অর্ডার ধরে আপনাদের আবার কেস করতে হবে, কেস করে আপনাদের আবার অর্ডার নিতে হবে, অর্ডার নিয়ে তারপরে আপনাদের আবার ভেরিফিকেশান আসবে। তার কারণ অর্ডার ছাড়া প্রাইমারি বোর্ড কোনো কাজ করে না। তো এই যেমন এটার ক্ষেত্রে আবেদন নিবেদন বহুবার করেছে আমি জানি কনফার্ম, কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি, তাই জন্য এরা কেস করতে বাধ্য হয়েছে, এবং এই কেসের অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাথমিক বোর্ড এই জিনিসগুলো করছে, তো ভেরিফিকেশানটা করছে। তো যারা এখনও করেননি বা যদি কেউ পড়ে থাকেন তারা ইমিডিয়েট এই কেসে রেফারেন্স দিয়ে উকিলবাবুর সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, এবং যোগাযোগ করে কেস করুন। তো যদি একান্ত কারোর প্রয়োজন থাকে বা মনে হয় যে ডাইরেক্ট যোগাযোগ করতে পারছেন না, কোনো উকিলবাবুর সঙ্গে চ্যানেল নেই, আপনারা যদি একটা গ্রুপ থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি মেসেজ এখানে কমেন্টে কমেন্ট করবেন, আমি বলে দেবো উকিলবাবুর নাম বা যেভাবে যাবেন কোথায় যাবেন, আপনারা ডাইরেক্ট গিয়ে কথা বলে নেবেন, কথা বলে কি লাগবে না লাগবে সবটা বলে আপনারা যদি চান করতে পারেন, ঠিক আছে। এটুকু আমি আপনাদের হেল্প করতে পারি। তো এটুকুই ছিল মোটামুটি। যারা এর মধ্যে লিস্টের মধ্যে আছে তারা ইমিডিয়েট প্রস্তুতি নেন এবং ডকুমেন্টসগুলো জোগাড় করার চেষ্টা করুন এবং ভেরিফিকেশানে যান। আমি আশা রাখছি বা আশা করব যে কজনকে ডেকেছে সকলেরই যেন ভেরিফিকেশানে সফল হয় এবং সকলে যেন চাকরি পায়। যদি একটা বিষয় এখানে ছোট করে বলি, আমি শুভকামনা দিচ্ছি সকলের জন্য, কিন্তু এনআরএস ডিএলএড সবাই কিন্তু চাকরি পাবে না, এটা কনফার্ম জানবেন। এর আগে অলরেডি একটা লিস্ট বেরিয়েছিল, সেখানে ভেরিফিকেশান হয়েছিল, আবার এটা ভেরিফিকেশান হলো, কিন্তু এত ভ্যাকেন্সি নেই। এখানের মধ্যে যারা কিন্তু র্যাঙ্কের মধ্যে আসবে, মানে যে 22-এ রিক্রুটমেন্ট হয়েছিল তার মেরিটের মধ্যে যারা আছে তারাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ পাবে বা চাকরিটা পেতে পারে, ঠিক আছে। এখনও কনফার্ম নয়, কারণ সুপ্রিম কোর্ট এটা ভেরিফিকেশান করে রিপোর্ট জমা দিতে বলেছে, তারপরে আবার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় না দেয় তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তো র্যাঙ্কের মধ্যে যারা থাকবে তারা কিন্তু পাবে, আমার অনুমান 10 থেকে 20 বা 30% হয়তো জব পেতে পারে, ঠিক আছে, তার বেশি আমার মনে হয় না পাবে। বাকিটা দেখা যাক, এখন যদি সরকারের সদিচ্ছা থাকে, সুপ্রিম কোর্ট কোনো সেরকম অর্ডার দেয় তাহলে আলাদা কিছু হতে পারে, তা না হলে কিন্তু ওই যা বললাম ওটাই, কারণ অলরেডি এখানে 2000, আগেরটাও প্রায় ওইরকম ছিল একটা সংখ্যা, তো তাহলে অনেক কজনেরই প্রায় হয়ে গেল, আরও হয়তো অনেকে বাকি আছে। তো অতএব সকলে পাবে না, কিছু জন পাবে, এটুকু আশা রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।